ওকে, সাউন্ড যেহেতু ক্লিয়ার আর অনেকে জয়েন করে ফেলেছেন, আমরা ক্লাসটা স্টার্ট করছি। আজকে হচ্ছে আমাদের 4th ক্লাস। আজকে আমরা সিএসএস করব, সিএসএস স্টার্ট করব। আর আজকে যে টেক্সট এডিটরে কাজ করব সেটা হচ্ছে ব্র্যাকেট। আপনারা যারা নতুন আছেন তারা সাবলাইম বা নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করতে পারেন, আর যারা এখন থেকে একটু হাই লেভেলে যেতে চাচ্ছেন তারা চাইলে ব্র্যাকেট ইউজ করতে পারেন বা সাবলাইমেও ইউজ করতে পারেন। তো কাজ করার সুবিধার্থে আর যাতে কোডিং করতে অযথা টাইম নষ্ট না হয় সেজন্য আমি ব্র্যাকেটেই কাজ করব, ঠিক আছে? তবে সাবলাইমেও সেম, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, এটার নাম অবশ্যই হবে index.html, আর এটার পাশে একটা ইমেজ ফোল্ডার রেখেছি। আমি এই index.html কে রাইট ক্লিক করে ওপেন উইথ থেকে ব্র্যাকেট ওপেন করে নিচ্ছি। যাদের এখানে আসবে না তারা চুজ অ্যানাদার অ্যাপ এখান থেকে ব্র্যাকেটটা সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু আছে আমি এখান থেকে ওপেন করছি। ব্র্যাকেটে ওপেন হওয়ার পর, আচ্ছা, মোহাম্মদ আতিকুর রহমান আর শারমিন জাহান আপনাদের দুইজনের ক্যামেরা অন করেন। মাহফিজুর রহমান, নাদিয়া হান্নান ক্যামেরাটা অন করেন। ওকে, তো আমরা আমাদের বেসিক সিনট্যাক্সটা লিখে ফেলছি। এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স। এখানে আমরা আমাদের টাইটেলটা দিয়ে নেই। আজকে আমাদের হচ্ছে ওয়েব ডিজাইন ক্লাস নাম 4, ঠিক আছে? আজকে আমরা জানবো সিএসএস সম্পর্কে। সিএসএস কি আগে জানি, সিএসএস এর ফুল মিনিংটা কি। আমি h3 একটা ট্যাগ নিচ্ছি, চাইলে আমি h2 নিতে পারি। আচ্ছা, যাই হোক, h2 নিলাম। সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। ক্যাসকেডিং স্টাইল শীট, ঠিক আছে? আপনি যদি গুগলে সার্চ করেন সিএসএস ফুল ফর্ম বা ফুল মিনিং তাহলে এটা দেখতে পাবেন। সিএসএস টা হচ্ছে মূলত এইচটিএমএল এর উপর একটু ডিজাইন করা। আমি আপনাদের জন্য একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি যেটা হচ্ছে এইচটিএমএল আর সিএসএস এর মধ্যে তুলনা করতে সবচেয়ে সহজ একটা ওয়ে। আমি যদি ইমেজটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে এইচটিএমএল, এটা হচ্ছে এইচটিএমএল উইথ সিএসএস, মানে শুধু সিএসএস দিয়ে কিন্তু এই কাজটা করা হয়নি, এখানে এইচটিএমএল ও ইউজ করা হয়েছে প্লাস সিএসএস ও ইউজ করা হয়েছে। আপনি যদি শুধু এইচটিএমএল দিয়ে কাজ করেন তাহলে এটা জাস্ট দেখতে এরকম হবে, একটা কঙ্কাল দেখতে যেরকম হয়, যে এটার কোনো সৌন্দর্য থাকে না, কিন্তু মানে হচ্ছে কোন একটা জিনিস দাঁড়া করানোর জন্য যে বেসিক সিনট্যাক্স দরকার হয় সেগুলো হচ্ছে আমরা এইচটিএমএল দিয়ে করব সেসব কাজগুলো। আর যেগুলো আমরা একটু ডিজাইন করতে চাই, একটু যাতে অন্যরা এটার প্রতি আকৃষ্ট হয় বা দেখতে আরো ভালো লাগে, তো সেজন্য আমরা কি করব, এইচটিএমএল এর সাথে সিএসএস ইউজ করব। কখনো কিন্তু এটা ভাবেন না যে শুধু সিএসএস ইউজ করব, এটা কখনোই পসিবল না। এইচটিএমএল ছাড়া কোনো প্রজেক্ট আপনি করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। এইচটিএমএলটা আবশ্যক। যেমন ধরুন আপনি কঙ্কাল ছাড়া কিন্তু কোনো মানুষ থাকতে পারবে না বা বেঁচে থাকতে পারবে না, তাই না? তো কঙ্কালটাকে এইচটিএমএল এর সাথে তুলনা করা হয়, আর একটা মানুষকে, পরিপূর্ণ মানুষকে এইচটিএমএল প্লাস সিএসএস দুইটা একসাথে তুলনা করা হয়। তো সিএসএস আমরা কিভাবে ইউজ করতে পারি? সিএসএস ইউজ করার 3টা ওয়ে আছে, ঠিক আছে? আমি একটা লিস্ট নেই, লাস্ট ক্লাসে আমরা লিস্ট শিখেছিলাম না, আমি এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি। প্রথমটায় আমি লিখছি এটা হচ্ছে ইনলাইন সিএসএস। সিএসএস 3 রকম, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস টা কি সেটা আগে জানি। আমি এখানে h4 লিখে লিখছি ইনলাইন সিএসএস। আমি এটাই ডুপ্লিকেট করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম। এখন এখানে আমি একটা পি ট্যাগ নিই, ঠিক আছে? ওকে, তো আমি এখানে একটা পি ট্যাগ এনেছি। এই পি ট্যাগটা আনার জন্য আমি কি করেছি, জাস্ট লরেম লিখে 10 লিখেছি। আমি যদি কন্ট্রোল জেড দেই, এই যে দেখুন লরেম লিখে 10 লিখেছি, তারপর
কিবোর্ড থেকে ট্যাবে প্রেস করার কারণে এটা অটোমেটিক ফুল মানে হচ্ছে 10 লেখার কারণে 10টা ওয়ার্ডের একটা সেন্টেন্স চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্র্যাকেটের একটা সুবিধা। যাই হোক, আমি এখানে পি ট্যাগ নিলাম। তো আমি চাচ্ছি এটার মধ্যে সিএসএস ইউজ করব। প্রথমে আমরা যেটা দেখছি ইনলাইন সিএসএস। ইনলাইন মানে হচ্ছে লাইনের মধ্যে যে সিএসএসটা আপনি ইউজ করতে পারবেন। এখন আপনি যদি এই লেখাটা ডিজাইন করতে চান তাহলে এই লাইনের মধ্যে আপনাকে সিএসএস ইউজ করতে হবে। তো সিএসএস ইউজ করার নিয়ম হচ্ছে কি, আপনার যে ওপেনিং ট্যাগটা আছে, ওপেনিং ট্যাগের মধ্যে স্পেস দিয়ে একটা স্টাইল, আমরা যখন দেখেছিলাম না, আমরা অ্যাট্রিবিউট ইউজ করা শিখেছিলাম যে ওপেনিং ট্যাগের পরে স্পেস দিয়ে অ্যাট্রিবিউট লিখতে হয়। এখানেও ঠিক সেম, এখানে আমাকে কি করতে হবে, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। দেখুন আমাকে ব্র্যাকেট সাজেস্ট করছে, আমি এটা ক্লিক করতে পারি, এন্টার দিতে পারি। তো আমরা অ্যাট্রিবিউট যেভাবে লিখতাম, অ্যাট্রিবিউট লিখে ইকুয়াল, ডাবল কোটেশন দুইটা এরকমই সেম চলে আসছে। তো এখানে আমি লিখছি কি যে কালার, এই যে দেখুন আমাকে সাজেস্ট করছে, আমি এন্টার দিচ্ছি। কালার কি, কালার হচ্ছে ধরুন রেড, তারপর আমি একটা সেমিকোলন দিব, কারণ প্রত্যেকটা শেষ হলে সেমিকোলন দিব। এগুলোকে বলা হয় প্রপার্টি। ঠিক আছে, এই কালার হচ্ছে একটা প্রপার্টি, আর এটা হচ্ছে তার ভ্যালু। এটা হচ্ছে প্রপার্টির ভ্যালু, এটা হচ্ছে প্রপার্টি, আর এটা হচ্ছে ভ্যালু, আর এটাকে অ্যাট্রিবিউট বলতে পারেন। তো এটা আমরা সবসময় ওপেনিং ট্যাগের মধ্যে করব। তো আমরা একটু সেভ করি, দেখুন আমি যদি সেভ করি তাহলে এই সার্কেলটা দেখা যাবে না। এখন index.html এর পাশে একটা সার্কেল দেখা যাচ্ছে। যখন আমি এটা সেভ করব তখন কিন্তু এটা আর দেখা যাবে না। আমি ফাইল থেকে সেভে ক্লিক করতে পারি বা কন্ট্রোল-S দিতে পারি। দেখুন এখন কিন্তু আর সার্কেলটা দেখা যাচ্ছে না। তো ব্র্যাকেটে আপনি রান দেখার জন্য বা লাইভ প্রিভিউ দেখার জন্য এই যে এইখানে ক্লিক করবেন। এই আইকনটাতে ক্লিক করলে আপনি নতুন একটা ব্রাউজারে আপনার লাইভ প্রিভিউটা শো করবে। এই যে দেখুন, এটা আমরা ফার্স্টে লিখেছিলাম একটা S3, তারপর একটা লিস্ট লিখেছি যে এটা কয় প্রকার, তারপর আমরা লিখছি ইনলাইন সিএসএস শিখছি। তো এটা আমরা সিএসএস দিয়ে কাজ করলাম। এটার কালারটা কিন্তু অটোমেটিক রেড হয়নি, এটার কালারটা অটোমেটিক রেড হয়নি, এটা আমরা সিএসএস ইউজ করে রেড করেছি। এখন আমি চাচ্ছি এটা লেখার সাইজটা একটু বড় করব, খুব ছোট দেখা যাচ্ছে। তখন কি করব, এই যে এই কমার পরে এখানে লিখবো ফন্ট সাইজ। দেখুন আমাকে সাজেস্ট করছে ফন্ট সাইজ আমি 18 পিক্সেল দেব। এখানে হিসাবগুলো সব পিক্সেল আকারে হয়। ঠিক আছে, আমি এখানে পিক্সেল আকারে দিচ্ছি। এটাকে আমি রিলোড দিলাম। তো আমি সেভ করেছি। আচ্ছা, এটা আমরা ফন্ট সাইজ তো খুব বেশি ডিফারেন্সটা হয় না। আমরা একটা কাজ করি, এখানে 23 দেই, তাহলে এটা ডিফারেন্সটা বোঝা যাবে। এই যে দেখুন এটা কিন্তু বড় হয়ে গেছে অলরেডি। ব্র্যাকেটের এই একটা সুবিধা আছে, যখন আপনি সেভ করবেন সেটা অটোমেটিক রিলোড নিয়ে নেবে। আমরা সাবলাইম বা নোটপ্যাডে দেখতাম কি যে এটা হচ্ছে এভাবে রিলোড দিতে হতো, কিন্তু ব্র্যাকেটে অটোমেটিক রিলোড হয়ে যায়, তাই আমাদেরকে রিলোড না দিলেও চলে। ওকে, তো এরকম হচ্ছে, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এখন কথা হচ্ছে ইন্টারনাল সিএসএস ইউজ করতে হয় কিভাবে। এখন আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করা শিখবো। তো ইন্টারনাল সিএসএস ইউজ করার আগে আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সিলেক্টর কি। সিলেক্টর মানে হচ্ছে আপনি যে জিনিসটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই সিস্টেমটা কি। যেমন আপনি চাচ্ছেন এখানে পি সিলেক্ট করবেন, আপনি আপনার প্রজেক্টে কাজ করার জন্য বলবেন যে এই পিটার উপর আপনি ডিজাইন করতে চান, তার মানে এই পিটাকে আপনি সিলেক্ট করলেন, তাই না? তো এরকম তো অনেক পি থাকতে পারে। যেমন আমি যদি এটা ডুপ্লিকেট করি, আপনার প্রজেক্টে তো অনেক ধরনের পি থাকতে পারে, অনেকগুলো পি থাকতে পারে। এখন আপনি যদি এই পি গুলো সিলেক্ট করতে চান, ডিজাইন করতে চান, তাহলে আপনি যদি এই একটার মধ্যে এরকম ইনলাইন সিএসএস ইউজ করেন, যেমন এখন আমি কি করলাম, এই স্টাইলগুলো এগুলোকে দিচ্ছি না। ঠিক আছে, এগুলোকে আমি এই স্টাইলগুলো কেটে দিলাম। তো এখন আমি চাচ্ছি আমার প্রত্যেকটা পি এর স্টাইল যাতে এই পি এর মতো হয়, কিন্তু কথা হলো আমি তো ডিজাইন শুধু ওকে দিয়েছি, তাই না, ইনলাইন সিএসএস এর মাধ্যমে, কিন্তু ওরা তো পায়নি। তো ওদের পাওয়ার জন্য একটা সহজ ওয়ে আছে। আপনি কি করবেন, সবার জন্য একটা স্টাইল করবেন যেটা সবাই পেয়ে যাবে, সেটাই তো সবচাইতে ভালো ওয়ে, তাই না? তো এটা আপনি করতে পারেন ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে। এটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে টাইটেল এর পরে, ঠিক আছে, হেডের মধ্যে থাকবে, অবশ্যই হেডের মধ্যে থাকবে টাইটেল, এর পরে এখানে একটা কাজ করবেন, স্টাইল ট্যাগ নেবেন।
স্টাইল ট্যাগের মধ্যে আপনি বলবেন যে আপনি কাকে ডিজাইন করতে চাচ্ছেন, আপনার সিলেক্টর কোনটা, আপনি চাচ্ছেন পি কে ডিজাইন করতে। তো এখানে আপনি সিম্পল লিখবেন পি। পি লেখার পর আপনাকে এখানে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, শেষ করলাম, এরপর এন্টার দিলাম। ঠিক আছে, এখন আমি কি করব, এখানে লিখবো এই যে কালার রেড আর ফন্ট সাইজ 23 পিক্সেল। আমি লিখছি কালার রেড আর লিখছি ফন্ট সাইজ 23 পিক্সেল। এখন যদি আমি সেভ করি তাহলে দেখবো আমার ব্রাউজারে সবগুলো কালার কিন্তু রেড হয়ে গেছে, মানে সবগুলো পি এর কালার রেড হয়ে গেছে। এই যে দেখুন সবগুলো পি এর কালার রেড হয়ে গেছে, প্লাস এগুলোর ফন্ট সাইজও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো একটাতে আমি যদি এখন এটা কেটে দেই দেখবেন এটাও কালার পেয়ে গেছে, কারণ আমরা পি কে সিলেক্ট করেছি, তারপর বলেছি পি এর মধ্যে এই কালার গুলো হতে হবে বা এই স্টাইল গুলো হতে হবে। দেখুন আমার পি এর কালার কিন্তু চেঞ্জ হয়নি, কারণ আমি সবগুলো পি কে দিয়েছি। এখন কথা হলো, আপনি তো আপনার পি কে দিলেন, ভালো কথা, কিন্তু আপনার ওয়েবসাইটে অনেকগুলো পি থাকতে পারে। তো এমন হতে পারে না যে আপনার শুধু এই পি কে রেড করা দরকার, এটাকে ব্লু করা দরকার, এটাকে ব্ল্যাক রাখাই দরকার, এটাকে হচ্ছে অন্য একটা কালার দরকার, গ্রিন দরকার। তো তাহলে আমরা কিভাবে করব? আমরা তো একটা দিয়ে সবকিছু করে ফেললাম এরকম, তাই না? তো তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, ওকে আমরা নাম দিয়ে দিব। যেমন আমি এই পি কে একটা নাম দিয়ে দিব, এই পি কে একটা নাম দিয়ে দিব। তারপর নাম দিয়ে আমরা নামগুলো এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এরকম কালার গুলো দিব। তো যেমন ধরুন আমি চাচ্ছি যে এটা হচ্ছে রেড থাকবে, এটা ব্ল্যাক থাকবে, এটা রেড এটা ব্ল্যাক, এরকম থাকবে একটা পরপর। তো আমরা ফার্স্টে এটাকে একটা নাম দেই। ঠিক আছে, নাম দেওয়ার সিস্টেম কি, ক্লাস আর আইডি। আমি ক্লাস দিচ্ছি, ক্লাস দিয়ে আমি ওর নাম দিলাম P1। দেখুন আমি ওকে একটা নাম দিলাম। এখানে কিন্তু আমি চাইলে আমার নামটাও লিখতে পারতাম, তবে এখানে আমি বোঝার জন্য P1 দিলাম, জাস্ট আমার বোঝার জন্য। ঠিক আছে, কারণ নাম দিয়ে তো আপনি সবকিছু অনেকক্ষণ পরে যখন কাজ করবেন বা অনেকদিন পর যখন কোনো প্রজেক্টের কাজ করবেন তখন খেয়াল থাকবে না যে কোন নামটা দিয়ে কি করেছিলেন। সেজন্য আমরা এরকম একটা ভালো নাম দিব যেটা হচ্ছে আমার কাজের সাথে ম্যাচ হয়। তো আমি এখানে P1 দিলাম, মানে প্যারাগ্রাফ 1। এখানে আমি আরেকটা নাম দিব, নাম দেওয়ার জন্য ক্লাস দিতে হয়, ক্লাস দিয়ে নাম দিলাম P2। এবার কি করলাম, এইটাকেও নাম দিলাম P1। আমরা বলেছিলাম না আমরা চাচ্ছি এক ঘর পরপর ডিজাইন হবে, মানে একটা লাল একটা কালো, একটা লাল একটা কালো, একটা লাল একটা কালো, আমরা এরকম চাচ্ছি। তো আমি এই নামগুলো সেম রাখছি, আমি এই নামগুলো সেম রাখছি। আবার এখানে কি করলাম, এটা কপি করে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, এই 1টা আমি ওকে দিলাম, আর এই P2 এটা কপি করে এই লাস্টের পি কে দিলাম। এখন কি হলো, এই যে 1 নামের কারা কারা আছে এগুলো, তাই না? 1 নামের কারা কারা আছে আমরা যদি একটু দেখি, এগুলো হচ্ছে 1 নামের, আর বাকিগুলো কিন্তু 2 নামের। এখন আমি কি করব, এখানে সিলেক্ট করে বলবো যে যারা 1 তাদের কালারটা এরকম হবে, যারা 2 তাদের কালারটা এরকম হবে। আমি কি করছি, এটা কেটে দিলাম, কারণ আমরা যদি পি ট্যাগটা ইউজ করি তাহলে হবে কি সবগুলোর ডিজাইন একরকম হয়ে যাবে, তাই না? যেটা আমরা দেখলাম একটু আগে। আমি সবগুলো কেটে দিচ্ছি। এখন আমি এখানে তখন যেরকম পি ট্যাগ লিখেছিলাম সিলেক্ট করার জন্য, এখন আমি এখানে লিখবো কি P1। P1 লিখে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে P1 কিন্তু কোনো ট্যাগ না, কিন্তু পি কিন্তু একটা ট্যাগ ছিল, তাই না? যেগুলো ট্যাগ সেগুলো এরকম করেই লিখতে হয়, আর যেগুলো হচ্ছে নাম, যেমন এগুলো আমরা নাম দিয়েছি, তো নামের আগে কি করতে হবে, যদি ক্লাস নাম দেন তাহলে এখানে ডট দিতে হবে সামনে। আমরা যখন পি লিখেছিলাম তখন কিন্তু কোনো ডট ইউজ করিনি, এর কারণ পি হচ্ছে একটা ট্যাগ। যদি আমরা H4 এর ডিজাইন করতাম সেম কোনো ডট ইউজ করতাম না, তখন কি করতাম H4 লিখতাম। ঠিক আছে, আর এখন আমরা চাচ্ছি কি কোনো ট্যাগ কে আমরা ডিজাইন করছি না, আমরা চাচ্ছি আমরা সরাসরি নাম লিখছি, এটা হচ্ছে নাম, এগুলো হচ্ছে নাম। এই নামগুলোকে ডিজাইন করার জন্য কি করব, ডট ইউজ করব। নামের আগে ডট ইউজ করতে হবে, তবে ডটটা দেখতে হবে, আপনি যদি ক্লাস দেন তাহলেই ডট ইউজ করতে পারবেন। এখানে আপনি ক্লাস ছাড়া আইডিও লিখতে পারেন, যেমন আমি যদি এই সবগুলোর মধ্যে আইডি লিখি, সরি এটা না, এটা আমি যদি সবগুলোর মধ্যে আইডি লিখি, এটাও কিন্তু নাম দেওয়ার একটা সিস্টেম। ঠিক আছে, যখন আমি আইডি লিখবো তখন আমি এই P2 কে কিভাবে সিলেক্ট করব জানেন? এন্টার দিলাম, এখানে P2 সিলেক্ট করার সিস্টেম হচ্ছে হ্যাশ দিয়ে P2, তাহলে আমার P2 সিলেক্ট হয়ে গেল।
কিন্তু এখন এখানে যদি আমি ডট দিই তাহলে কিন্তু কাজ করবে না। এর কারণ হচ্ছে ওর নাম আইডি, আমি আইডি দিয়ে এই নামটা লিখেছি। সো আইডি যদি ইউজ করেন তাহলে সিলেক্ট করার সময় হ্যাশ দিতে হবে। যদি ক্লাস ইউজ করেন, ক্লাস দিয়ে আপনার নেম ক্রিয়েট করেন এভাবে ক্লাস দিয়ে, তাহলে আপনাকে ডট দিয়ে সিলেক্টর ইউজ করতে হবে। ঠিক আছে? তো আমি যেহেতু P1 কে ক্লাস দিয়েছি তাই এখানে আমি ডট দিলাম আগে। যেহেতু P2 এর মধ্যে আমি P2 নেম ক্রিয়েট করার জন্য আইডি ইউজ করেছি তাই আমি আইডির নামটার আগে কি করলাম, হ্যাশ দিলাম। তো আমি এখানে যতগুলো P1 আছে সবগুলোকে একটা ডিজাইন দিতে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে কালার রেড। আর কি? আর হচ্ছে ফন্ট সাইজ 25 পিক্সেল। আর যতগুলো P2 আছে, এই যে P2 এটা এটা তারপর এটা, এই P2 কে আমরা কি দিতে চাচ্ছি, ওর কালারটা হবে গ্রিন। আর হচ্ছে ওর ফন্ট সাইজটা কেমন হবে, ফন্ট সাইজটা হবে ধরুন 17 পিক্সেল। এখন যদি আমরা সেভ করি তাহলে আমাদের ব্রাউজারে দেখব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের এই লেখাটা কিন্তু ডিজাইন পায়নি, কারণ হচ্ছে আমরা ভুল করেছি কোনো একটা। আমরা এই যে দেখুন, আমরা এখানে বানানটা আমাদের ভুল হয়ে গেছে, আমরা এটা ঠিক করে দেই। এখন দেখুন আমাদের কি হয়েছে, যতগুলো P1 ছিল P1 এর ডিজাইন পেয়েছে, যতগুলো P2 ছিল ততগুলো P2 ডিজাইন পেয়েছে। মানে আমরা যাদেরকে যে ডিজাইন দিয়েছি ওরা কিন্তু ঠিক সেই ডিজাইন গুলোই পেয়েছে যাকে আমরা যে ডিজাইন দিলাম। তো এটা হচ্ছে মূলত ইন্টারনাল সিএসএস করার সিস্টেম। এছাড়া আপনি যদি চান যে না আমি আরেকটা ট্যাগ নেই, যেমন আমি এখানে আরেকটা P ট্যাগ নিচ্ছি, লরেন 10 লিখে 10 লিখে ট্যাব দিলাম, আমি চাচ্ছি এইটার হচ্ছে কালার গ্রিন হবে। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এখানে ইউজ করতে পারেন। এখন আমি এখানে কিভাবে সিলেক্ট করব, P লিখে। এখানে কিন্তু কখনো ভুলেও ডটও ইউজ করব না, হ্যাশও ইউজ করব না, কারণ আমি চাচ্ছি এখানে P লিখতে। এখানে একটা, তো এখানে আমি কি করলাম, কোনো ডটও ইউজ করলাম না, হ্যাশও ইউজ করলাম না। এখানে আমি নর্মাল কি করলাম, কালার ব্লু দিয়ে দিচ্ছি। এখন আমার একটা প্রবলেম হবে, কিন্তু সেটা আমরা দেখবো, আগে আমরা দেখি রান করে কি হয়। আমি চাচ্ছি কি যে আমার লাস্ট পিটা যাতে ব্লু কালার হয়, ঠিক আছে? তো আমি যদি, আচ্ছা দেখুন লাস্ট পিটা কিন্তু ব্লু কালার হয়ে গেছে। যদি আমরা একটা কাজ করি, এটাকে যদি কাট করি উপরে রাখি, আচ্ছা এটাও কোনো প্রবলেম হয়নি। কিন্তু অনেক সময় দেখবেন কি, যখন এভাবে P লিখবেন না, এরকম P লিখে সিলেক্ট করবেন, আপনার প্রজেক্টে যতগুলো P আছে সবগুলো P এর মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু এই P গুলো পাবে না। তো সব সময় ক্লাস বা আইডি ইউজ করে নাম দিতে হবে। আমি এখানে কি করলাম, একটা আইডি দিলাম, আইডি লিখে এটাকে বললাম এটা হচ্ছে এক্সট্রা, একটা নাম দিলাম। তো এটা আমি কি করলাম, কপি করলাম, যেহেতু এটা আইডি আমাকে হ্যাশ ইউজ করতে হবে সিলেক্ট করার জন্য, তো আমি এটা কেটে দিয়ে এখানে হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে যেটা কপি করেছিলাম সেই নামটা পেস্ট করলাম। ওকে, আমি হ্যাশ ইউজ করেছি কারণ আমি আইডি দিয়েছি সেজন্য। এখন আমি এটাকে কালার ব্লু দিতে চাইলে এটা একদম পারফেক্টলি একটা কোডিং হবে। আমরা চাইলে P দিয়েও কাজ করতে পারতাম, দেখুন কোনো ডিফারেন্স কিন্তু হয়নি, কোনো চেঞ্জ হয়নি। এর কারণ আগের সিস্টেমটা আমাদের ঠিক ছিল, এখনকারটাও ঠিক আছে, তবে আগেরটা কিন্তু গুড প্র্যাকটিস ছিল না, ঠিক আছে? তখন বাই চান্স অনেক ধরনের প্রবলেম হতেই পারে। তো আমরা সবসময় যেটা গুড প্র্যাকটিস সেটা করাই ট্রাই করব। তো এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এক্সটার্নাল সিএসএসটা কি? এক্সটার্নাল সিএসএস এর মিনিং হচ্ছে আপনি আপনার প্রজেক্টে কোনো রকমের সিএসএস এর কাজ করবেন না। সরি, আপনি আপনার ফাইলে index.html এর মধ্যে কোনো কাজ করলেন না, কি করলেন, অন্য একটা পেজে কাজ করলেন। যেমন আমি এই সবগুলোকে কেটে দিলাম, ঠিক আছে? এই স্টাইলটাকে, এগুলোকে কেটে দিলাম, আর এগুলো কাট করি কারণ এগুলো আমার পরে দরকার হবে সেজন্য। আর এখানে যতগুলো ক্লাস নিয়েছিলাম এই ক্লাসগুলো থাকবে, ঠিক আছে? ক্লাসগুলো, কারণ এটাকে তো আমরা নাম দিলাম, তাই না? নাম দেওয়ার জন্য আপনি যদি চান অন্য একটা ফাইলে নাম দিবেন তাহলে তো এটা কাজ করবে না। নাম দেওয়ার জন্য তো নামের লাইনেই দিতে হবে, তাই না? তো আমি এখানে নামের লাইনেই ক্লাস বা আইডি গুলো দিব। আর যখন ডিজাইন করব, যেমন এগুলোর কালার দিতে চাচ্ছি, কালার দেওয়ার তো তিনটে সিস্টেম, আমি চাচ্ছি এক্সটার্নাল সিএসএস এই পদ্ধতিতে কালার দিব। সেজন্য আমাকে কি করতে হবে, একটা নিউ ফাইল ক্রিয়েট করতে হবে।
যেটা হচ্ছে সিএসএস এর জন্য। আমরা এখানে .html দিয়ে html এর ফাইল ক্রিয়েট করেছিলাম। এখন আমরা কি করব, রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিব, কন্ট্রোল এ দিয়ে এখানে নাম দেব style.css। এখানে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, এটার নাম কিন্তু অবশ্যই style.css হবে। যদি এখানে ফাইল এক্সটেনশন অফ করা থাকে তাহলে কিন্তু এটা শো করবে না, তখন কিন্তু আপনার ফাইল ক্রিয়েট করা ভুল হতে পারে। সবাই এটা দিয়ে নেবেন এক্সটেনশনটা। আর ফাইল ক্রিয়েট করার সিস্টেমটা একদম এরকম করেই করবেন। এটার এক্সটেনশন হচ্ছে .css, কারণ এখানে আমরা সিএসএস করব, আমরা এক্সটার্নাল সিএসএস করব। আর যেটা index.html ছিল সেটা হচ্ছে আমাদের html ফাইলের জন্য। তো আমি এটা রাইট ক্লিক করে ওপেন উইথ থেকে ব্র্যাকেটসে ওপেন করছি। এখন আমি যেটা কাট করে এনেছিলাম সেটা পেস্ট করলাম। একটু দেখি কোথায় কি আছে, একটু পড়ে নেই, ঠিক আছে? এই যে দেখুন, ফার্স্টে হচ্ছে আমরা এক্সট্রা নামে একটা আইডি এর কথা বলছি। আইডি মানে আমরা কিভাবে বুঝলাম এটা যে একটা আইডি? দেখুন, এটার ফার্স্টে একটা হ্যাশ আছে। আমরা বলেছিলাম না, আমরা যখন নাম লিখবো তখন যদি আইডি ইউজ করে কোনো একটা নাম ক্রিয়েট করি তাহলে এটাকে সবসময় কিভাবে সিলেক্ট করব, এভাবে হ্যাশ দিয়ে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি এক্সট্রা নামে আমার একটা আইডি আছে, এই আইডিটাকে একটা ডিজাইন দিলাম, সেটা হচ্ছে কি কালার ব্লু। তারপরে কি আছে, p1 নামে ক্লাস আছে, ঠিক আছে? p1 নামে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসের কালার হবে রেড, ফন্ট সাইজ হবে 25 পিক্সেল। এছাড়া p2 নামে যতগুলো আইডি আছে, দেখুন এটা মানে কিন্তু আইডি, p2 নামে যতগুলো আইডি আছে প্রত্যেকটা আইডির কালার হবে গ্রিন, ফন্ট সাইজ হবে 17 পিক্সেল। এখন যদি আমি সেভ করি তাহলে যদি রিফ্রেশ দেই দেখবো আমার কোনো চেঞ্জ হয়নি। দেখুন আমি রিফ্রেশ দিচ্ছি, কোনো চেঞ্জ হচ্ছে না। এর কারণ কি? কারণ ইন্ডেক্স ফাইল কিন্তু জানে না যে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করে ডিজাইন করেছি। আমরা এতক্ষণ ওদের ইন্ডেক্স ফাইলের মধ্যে কাজ করেছিলাম এখানে, তাই না? তো এখানে কোনো প্রবলেম হয়নি। কিন্তু আমি যখন নতুন একটা ফাইলের মধ্যে, এই যে আমাদের নতুন ফাইলে কাজ করেছি, ইন্ডেক্স ফাইলটা জানে না যে ওর পাশে একটা ফাইল আছে যেটার মধ্যে আমি ডিজাইন করেছি। তো আমরা যেরকম ফেভ আইকনের মধ্যে লিংক করে দিতাম আমাদের ইমেজটার, আবার ধরেন ইমেজ ইউজ করার জন্য, এরকম ইমেজ ইউজ করার জন্য আমরা লিংক করতাম, এখানেও ঠিক সেম কাজ করতে হবে। ইন্ডেক্স ফাইলের মধ্যে আমরা লিংক করব যে আমরা style.css এর মধ্যে আমরা কাজ করেছি, সেটা স্টাইল ফাইল index.html কে বুঝিয়ে দিতে হবে। তো আমি লিংক করার জন্য কি করব, এই যে টাইটেল ট্যাগের পরে এন্টার দিয়ে এখানে লিংক লিখব। এটা কিভাবে লিখতে হবে, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিংক স্পেস দিয়ে রিল, ঠিক আছে? রিল মানে রিলেশন, একটা অ্যাট্রিবিউট। তারপর এখানে কি লিখলাম, স্টাইল শিট, আর স্পেস দিয়ে লিখলাম href। আমরা কিন্তু ফেভ আইকনের সময় এটা দেখেছিলাম, তখন এখানে হচ্ছে ইমেজ টাইপের আমরা ইউজ করেছিলাম, টাইপ দিয়েছিলাম ইমেজ স্ল্যাশ এটা ওটা। আর এখানে হচ্ছে আমরা একটা টেক্সট ফাইল, যেটা এই যে ফাইল হচ্ছে আমরা লিংক করছি। তো ফাইল লিংক করার জন্য আমাকে বলতে হবে ফাইলটা আসলে কোথায় আছে। আমাদের ফাইলটা কোথায় আছে, ইন্ডেক্স ফাইলের সাথে। তো ফাইলের নামটা আমি কি করব, পুরোটা কপি করব, কখনোই ভুলেও হাতে লিখবো না, পুরোটা কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখন আমি যদি সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের প্রজেক্টটা কিন্তু কাজ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের ডিজাইন গুলো পেয়ে গেছে, কারণ ও এতক্ষণ বুঝতে পেরেছে যে ওর কাছে আসলে ডিজাইন করা ছিল, যেটা আমরা ফার্স্টে বুঝিনি, তাই না? তো এটা হচ্ছে আচ্ছা, গ্রিন ব্লু এই কালার কি একই ক্লাস লিখতে হবে? না, আসলে ক্লাসের নামগুলো আপনারা নিজেরা দিবেন, এই নামগুলো নিজের ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে? আর এই কালার গুলো যেটা আমি দিলাম এটা আসলে বোঝানোর জন্য যে এই পি ট্যাগ মানে p1 এগুলোকে দিলাম যাতে হচ্ছে এর সব ডিজাইন এই p1টা পায়, কারণ নাম সেম রাখা মানে ডিজাইনও সেম রাখা। ওকে, নাম সেম রাখলাম, পরে কি হলো, আমি যখন এখানে একই নামে কোনো ডিজাইন দিচ্ছি তাহলে হলো কি, এই নামে যতগুলো পি ট্যাগ আছে বা যাই থাকুক না কেন, পি ট্যাগ বা হোক বা এজ ট্যাগ হোক, মানে হচ্ছে হেডিং ট্যাগ হোক, সবগুলোই এই ডিজাইন পেয়ে যাবে।
ওকে, আমি যদি এই P1 এই নামটাকে যদি কোনো হেডিং কে দেই, সেম এই কাজটাই হয়ে যাবে, মানে এই ডিজাইনটাই পেয়ে যাবে। মূলত এজন্য আমি P1 P2 ইউজ করেছি। তো এখন আমরা একটু দেখি কমেন্ট করার সিস্টেমটা কি। আমরা তো HTML ট্যাগে কমেন্ট করেছিলাম, তো কমেন্ট করার সিস্টেমটা কি সেটা আমরা একটু দেখি। আমি এখানে কিছু একটা লিখতে চাচ্ছি, ঠিক আছে, একটা নোট করতে চাচ্ছি, যেমন এটা হচ্ছে আমার নোট। কিন্তু এখন যদি আমি এখানে নোট লিখি, যদি আমি সেভ করি, এই যে দেখুন ডান পাশে একটা আইকন দেখা যাচ্ছে, মানে হচ্ছে বজ্রপাতের মতো আইকনটা, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার লাইভ প্রিভিউ ওপেন হবে। এখানে এরর দিচ্ছে কারণ আমার আগের ফাইলটা ওপেন আছে, আমি এটা কেটে দিলাম, আগের ব্রাউজারটা ওপেন ছিল। আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমার লাইভ প্রিভিউ আবার প্রবলেম করছে, ফাইলটা আবার ওপেন করতে হবে। আমি পুরোটা ব্র্যাকেট কেটে দিলাম, এখন রাইট ক্লিক করে আবার ব্র্যাকেট ওপেন করলাম। এই যে দেখুন এখন যদি আমি ক্লিক করি, আশা করি এখন আমাদের ব্রাউজারটা চলে আসবে। এই যে লোডিং হচ্ছে, এই যে আমাদের ফাইলটা চলে এসেছে। তো যেটা বলছিলাম যে আমরা হচ্ছে কমেন্ট করতে চাচ্ছি, কমেন্ট করার সিস্টেমটা কি, যেমন আমি এখানে নোট করতে চাচ্ছি কিছু একটা, তখন এটা কিন্তু বাই চান্স সমস্যা করতে পারে। তো এখানে নোট করার সিস্টেম হচ্ছে আপনি কন্ট্রোল শিফট স্ল্যাশ ইউজ করতে পারেন, সিটি কন্ট্রোল শিফট স্ল্যাশ, যদি এটা প্রেস করেন তাহলে অটোমেটিক কমেন্ট হয়ে যাবে। যেমন এখন আমি চাইলে কিন্তু এভাবে হাতে লিখতে পারি, ঠিক আছে, এভাবে হাতে এভাবে হাতে লিখতে পারি। এই দুইটার মাঝে আমি যা লিখবো সেটাই কিন্তু কমেন্ট হয়ে গেল। ওকে, এই দুইটার মাঝে আমি যা লিখছি সবই কিন্তু কমেন্ট হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি না যে এগুলো আমি হাতে কষ্ট করে লিখবো, তাহলে কি করব, যেটা শর্টকাট সেটা হচ্ছে কি কন্ট্রোল, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট স্ল্যাশ চাপলে অটোমেটিক এটা চলে আসছে। তো এটা হচ্ছে মূলত কমেন্ট করার সিস্টেম। আমি এটা সেভ করে দিলাম। আচ্ছা, তো এগুলো হচ্ছে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন বা বর্ডার দিতে পারবেন। যেমন আমি ধরুন চাচ্ছি কি যে P1 নামে যতগুলো ক্লাস আছে সবগুলোতে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। আমি যদি একটা কাজ করি, এখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা দিলেই চলবে, আমি এটা দিচ্ছি, ঠিক আছে। চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটাও ইউজ করতে পারেন। দেখুন এখন আমার কি হয়েছে, P1 নামে যতগুলো ট্যাগ আছে তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টির মাধ্যমে এই কাজটা করে ফেললাম। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন বা ব্যাকগ্রাউন্ড কালার এটাও দিতে পারেন। যদি এখন সেভ করি কোনো পরিবর্তন হবে না, দেখুন সেম, মানে দুইটাই ইউজ করা যাবে। তাছাড়া আপনি চাইলে এখানে বর্ডার ইউজ করতে পারেন, যেমন আমি এখানে চাচ্ছি বর্ডার ইউজ করতে, আমি এখানে দিলাম বর্ডার 1 পিক্সেল। এবার আমি বলবো আমার কালার, আমার 1 পিক্সেল এটা কেমন টাইপের বর্ডার হবে। অনেক জায়গায় দেখা যায় কি ডট ডট বর্ডার থাকে, তাই না, এরকম ডট 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 এরকম বর্ডার থাকে, অনেকটা সলিড থাকে। আমি এখানে সলিড দিচ্ছি, সলিড দিয়ে এখানে একটা কালার দিচ্ছি, সেটা হচ্ছে কি ব্ল্যাক। এখন যদি আমি সেভ করি তাহলে দেখবো আমার একটা বর্ডার চলে আসছে। দেখুন এই যে বর্ডার কিন্তু চলে আসছে। আমি যদি এটা ডটেড দেই বা ড্যাশ দেই, এই যে আমি ড্যাশ দিলাম, তারপর যদি এন্টার দেই, দেখুন আমার কিন্তু ড্যাশ চলে আসছে, তাই না। এটা কিন্তু আমি বর্ডার দিয়েছি। চাইলে আমি একটা কাজ করতে পারতাম, শুধু উপরে বর্ডার দিতে পারতাম। যদি চাইতাম যে শুধু উপরে বর্ডার দিব তাহলে এভাবে লিখবো যে বর্ডার ড্যাশ টপ। তাহলে যদি সেভ করি তাহলে দেখবো, দেখুন শুধু উপরে বর্ডার পেয়েছে। চাইলে আমি একটা কাজ করতে পারি, শুধু নিচে পাবে বা উপরে নিচে পাবে এরকম বলতে পারি, বা ডানে বামে পাবে। দেখুন ডানে কিন্তু পাইনি, সরি ডানে বামে দুই পাশে কিন্তু পাইনি। তো এটা আলাদা আলাদা ভাবেও দেওয়া যাবে, একসাথেও দেওয়া যাবে। আমি একটা কাজ করছি, সবগুলো ডুপ্লিকেট করে নেই, ঠিক আছে। এবার আমি যাচ্ছি শুধু নিচে, এই যে দেখুন বর্ডার বটম, এখানে বটম দিলাম, এখানে লেফট দিলাম, এখানে বটম রাইট দিলাম। এখন যদি সেভ করি দেখবো কি চারপাশে বর্ডার চলে আসছে। আমরা একটা কাজ করি, এখানে কালার গুলো চেঞ্জ করে দেই।
ঠিক আছে, এখন যদি আমি সেভ করি, দেখুন আমার বর্ডার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে অবশ্য বোঝা যাচ্ছে না, এখানে হচ্ছে বর্ডার গুলো বোঝা যাচ্ছে না, তবে আপনারা বাসায় একটু অন্য একটা কালার, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে হয়তো ক্লিয়ার বোঝা যাবে। দেখি, এই যে দেখুন, এই যে এটা লাল বর্ডার, এটা অন্য একটা কালার, তো ভালোভাবে খেয়াল করলে আর কি বোঝা যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বর্ডার সিস্টেম। এছাড়া আউটলাইন ইউজ করা যায়। আপনার যদি W3 স্কুলসে যান তাহলে যে W3 স্কুলস লার্ন সিএসএস থেকে বর্ডার কালার, এই যে দেখুন আমরা বর্ডার শিখেছি এখন, এই যে এগুলো হচ্ছে বর্ডার, এটা সলিড, তারপর এটা হচ্ছে রাউন্ডেড করেছে, এটা আমরা দেখবো সামনে। তারপর এখানে বর্ডার উইড মানে হচ্ছে যেটা আমরা লিখেছিলাম না 1 পিক্সেল, এই যে 1 পিক্সেল, এটা হচ্ছে বর্ডার উইড। সো এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারতাম, 5 পিক্সেল দিতে পারতাম। যদি 5 পিক্সেল দেই তাহলে দেখবো এই যে উপরের বর্ডারটা মানে বর্ডার টপ, যেটা দেখুন এটা হচ্ছে বর্ডার টপ ছিল, তাই না? তো বর্ডার টপটা 5 পিক্সেল অনুসারে কাজ হয়ে গেছে। আপনি চাইলে এরকম আলাদা আলাদা ভাবে, যেমন আমি চাচ্ছি নিচে হবে 3 পিক্সেল, এখন সেট করলে দেখবো নিচে 3 পিক্সেল চলে আসছে। সরি, এটা রাইট, ঠিক আছে। তো এই যে একদম ডান পাশে দেখুন বর্ডারটা কিন্তু একটু বোল্ড হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। তারপর আউটলাইনও একদম সেম এটার মতোই। এখানে একটু সার্চ করলে দেখতে পাবেন, এই যে আউটলাইন, সিএসএস আউটলাইন যেটা, এটা হচ্ছে বাইরের দিকে হবে, বর্ডারটা হচ্ছে চারপাশে হয় ভেতরের দিকে, আউটলাইনের সিস্টেমটা হচ্ছে কি বাইরের দিকে হয়। এছাড়া প্রপার্টি গুলো একদম সেম। এই যে দেখুন এটা হচ্ছে বর্ডার, এটাকে বলে আউটলাইন, যেটা আউটলাইন দিবেন সেটা হচ্ছে বাইরে হবে ডিজাইনটা, আর বর্ডার হচ্ছে যেটা ভেতরে হবে। আর এটা হচ্ছে আপনার যে ডিজাইনটা, মনে হচ্ছে আপনার কন্টেন্ট, পি ট্যাগ হোক বা যেই ট্যাগই হোক, আপনার কন্টেন্ট এটা, এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে আউটলাইন হবে। তাছাড়া আপনি যদি রাউন্ডেড করতে চান, যেমন এটা একটু কর্নার গুলো একটু অন্যরকম করতে চান, আমি ধরুন এটা চাচ্ছি যে বর্ডার একটু রাউন্ডেড হবে, সেজন্য কি করব, বর্ডার রেডিয়াস ইউজ করব। ওকে, বর্ডার রেডিয়াস কি হবে, 10 পিক্সেল। এখন যদি আমি সেভ করি তাহলে দেখবো আমার, এই যে দেখুন এই দিকে কিন্তু একটু বর্ডার চলে আসছে, তাই না? উপরে নিচে চারপাশে কিন্তু বর্ডারটা একটু রাউন্ডেড হয়ে গেছে। এই কাজটা আমি কিভাবে করলাম, বর্ডার রেডিয়াস প্রপার্টিটা ইউজ করেছি। এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু, যেটা আগে বলেছি। এই প্রপার্টিটা ইউজ করার কারণে আমার বর্ডারটা রাউন্ডেড হয়ে গেছে। তো তাছাড়া আপনি চাইলে এখানে ফন্ট ইউজ করতে পারেন, যেমন আপনার এই লেখাটা ভালো লাগছে না, চাইলে অন্যান্য ফন্ট ডাউনলোড করে, আপনার উইন্ডোজ অবশ্যই থাকতে হবে, এই ফন্টটা যদি আপনার ভালো না লাগে উইন্ডোজ থেকে চেঞ্জ করে নিতে পারবেন। যেমন আমি এখানে চাচ্ছি একটা ফন্ট দিব, এই যে ফন্ট ফ্যামিলি নামে যে অ্যাট্রিবিউট আছে এটা দিব, আমি এখানে সেন্স সেরিফ দিচ্ছি। এখন যদি সেভ করি তাহলে দেখবো আমাদের লেখাটা হয়তো চেঞ্জটা বোঝা যাচ্ছে না, আসলে ব্র্যাকেটে অটোমেটিক হয়ে যায় তো সেজন্য হয়তো বা বোঝা যায় না। ফন্ট ফ্যামিলি আমি এখানে ফ্যান্টাসি দিলাম। এই যে দেখুন, সরি ভুল হয়েছিল, আমি এখানে ফলো করেছিলাম, যাই হোক। এই যে দেখুন এই লেখাটা আর এই লেখাটা কিন্তু সেম না, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। আপনার উইন্ডোজে ইনস্টল করে আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। যেমন আমি হচ্ছে এখানে গুগল ফন্টে যাচ্ছি, গুগল ফন্টে যদি, এই যে গুগল ফন্টে যে এইগুলো আছে এগুলো ডাউনলোড করে আপনি যে কোনো ফন্টই ইউজ করতে পারেন। আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটাই আজকে আমাদের লাস্ট। তো আমি যে কোনো একটা ফন্ট ডাউনলোড করি একটু ডিফারেন্ট, যেটা আমাদের ব্রাউজারে নেই। যেমন এই যে এটা লবস্টার, ঠিক আছে, বা এই যে প্যাসিফিকো আমার ডাউনলোড করাই আছে। তো আমি এটা ক্লিক করছি, আমরা একটা কাজ করি, আসলে এখানে ফন্ট
নামটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ফর্মটা কাজ করবে না, ঠিক আছে? আপনি এখানে এই যে ডাউনলোড ফ্যামিলি, এখান থেকে ফন্টটা ডাউনলোড করে কাজ করতে পারেন। তবে যখন এখানে ফন্ট নেমটা লিখবেন তখন কিন্তু ভুল হওয়া যাবে না। যেমন আমি এখানে যদি এখন একটা ফন্ট লিখি, এটা হচ্ছে একটা ফন্টের নেম, কিন্তু এটা কিন্তু আমার কাজ করবে না। এর কারণ হচ্ছে ফন্টের নেম যদি বাই চান্স ভুল হয়ে যায়, এই যে দেখুন কাজ করেনি। তো এটা একটু ভালোভাবে খেয়াল করে নিতে হবে। যখন এরকম ফন্টগুলো ইনস্টল করে কাজ করবেন, রাইট ক্লিক করে শো ইন ফোল্ডার থেকে ইনস্টল করে কাজ করবেন, তখন ফন্টের নাম একদম সেম রাখতে হবে, যেমন রেগুলার, ব্ল্যাক, এরকম। তো এটা আমরা নেক্সট আর একটু ডিটেইলসটা দেখবো, ফন্ট যেভাবে ইউজ করতে হয় একদম ইনস্টল করে দেখবো। আজকে মূলত আমাদের সিএসএস এর বেসিক জিনিসগুলো ছিল, তাই এগুলো দেখা ইনশাআল্লাহ হয়ে গেছে। আজকে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করছি, যেহেতু আজকে নামাজ পড়তে হবে সেজন্য। তো সবাই ভালো থাকবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে গ্রুপে আগে শেয়ার করবেন, তারপর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবেন, ওকে? আর আজকে ক্লাসটা অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করে কেউ কোয়েশ্চেন করবেন না, ওকে? তো আমি আজকে ক্লাসটা স্টপ করে ফেলছি। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ মঙ্গলবার সকাল 10:30-এ, ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাসগুলো 10:30-এই হবে, প্রতিটা ক্লাসই 10:30 হবে, সকাল 10:30, শুক্রবার দিন প্লাস মঙ্গলবার দিন। তো আমাদের নেক্সট ক্লাস মঙ্গলবার। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।